তোমার বিয়ের বয়স হয়েছে ফরিদ মিয়া? ফরিদ একটু অপ্রতিভ হয়ে ওঠে, দৃষ্টি ঝুঁকিয়েই উত্তর দেয়। কি যে কন ভাই, ঠিক বয়সে বিয়ে করলে এক বাচ্চার বাপ হয়ে যাইতাম। বলো কি? তাহলে আমি কি হতাম? আপনারা বড়লোক মানুষ, টাকা পয়সা আছে, বয়স দিয়া কি আছে, বয়স দিয়ে কি হয়ে যায়? আমাকে মতন মানুষের চেহারা ভারী হইলেই শৈল ভাঙ্গা যায়। টাকা থাকলে বয়সে কিছু আসে যায় না বলছো? না, এমন মনে হওয়ার কারণ? আদুরি আগে আমার আরেকজনের লগে লাইন আসছিল, কিন্তু সেরিডারে এর বাপ মাই ধইরা এক পয়সাওয়ালা বুড়া বেড়ার লগে বিয়া দিয়ে দিল। আমি যখন চাচিরে জিগাইলাম সুডু মায়েরারে কেন বুড়ার কাছে দিল, তখন কইল পয়সা আছে, বয়সে কি আহে যায়? তয় টেকার লগে সুখে থাকবো নাকি বেড়ার লগে সেইটা আজ বুঝলাম না। সুপ্ত দীর্ঘক্ষণ চুপ রইল, উঠে যাওয়ার আগে বলল, সুখ বড়ই জটিল জিনিস ফরিদ মিয়া। তোমার চা বেচে সুখ, আমার সেই চা খেয়ে কারো অপেক্ষা করায় সুখ, আবার কারো সুখ নিজেকে আড়াল করায়। তবে আমার বিয়ে আগে হোক বা পরে, বিয়েতে তোমার একটা পানের দোকান রাখবো মাস্ট। সুপ্ত বাড়ি ফিরল ভারাক্রান্ত মনে। ঘড়ির কাঁটা তখন 9টার ঘরে উকি দিয়েছে। সুপ্ত সরাসরি মায়ের রুমে ঢুকে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বৈশাখী যেন সারা দিন এই মুহূর্তটার জন্যই তপ্ত মনে অপেক্ষা করছিলেন। অশ্রুসিক্ত লোচনে তিনি সুপ্তের কপালে অজস্র চুমু খেলেন। সুপ্ত অভিমানী গলায় বলল, আমাকে কেউ ভালোবাসে না কেন মা? অনেকগুলো দিন পরে মা ডাক শুনে বৈশাখীর বুভুক্ষ হৃদয়ে হিমঝরা বিকেলের শীতল বাতাস বয়ে গেল। আমার ছেলেকে ভালো না বেসে কেউ থাকতে পারে বুঝি? কার এমন পাষাণ মন? আছে আছে। সামন স্পেশাল? সুপ্ত উত্তরে হাসলো। এই হলো মা, না বলতেও কি করে যেন সব বুঝে যায়। বলল, তোমাকে একদিন অপরাজিতা ফুলের চা খাওয়াবো, তাহলেই পাষাণের নমুনা পেয়ে যাবে। মানে? বৈশাখী ছেলের হেয়ালিপনায় আরও উৎসুক হলেন। রফিক সাহেব দরজার সামনে এসে দাঁড়িয়ে বললেন, তোমার ছেলে আজকাল তুখোর চাকর হয়ে গেছে, সেই খবর জানো? ঘন্টার পর ঘন্টা টঙের দোকানে বসে থাকে, স্পেশাল গুড়ের চা খায়। বলে তিনি চোখ টিপলেন। বৈশাখী দুষ্টু হেসে বললেন, আচ্ছা তাই নাকি? টেস্ট করতে হচ্ছে তো। সুপ্ত কোল থেকে মাথা উঠিয়ে বলল, তোমাদের দুজনকেই নিয়ে যাবো একদিন। একদিন গেলে হচ্ছে না বৈশাখী, এবার বাড়িটাকে সংসার বানিয়ে এরপর যাবে বলে দিলাম। তোমার বেকার ছেলেকে বলে দিও আমাকে যেন সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। রফিক সাহেবের ইঙ্গিতে বৈশাখী হাসলেন। বিছানা থেকে নামতে নামতে বললেন, হ্যাঁ, এবার হেসতে হেসতেও একটা করতেই হবে দেখছি। বসো তোমরা, আমি রাতের খাবার টেবিলে দিচ্ছি। রফিক সাহেব বাধা দিলেন, তোমাকে কষ্ট করে যেতে হবে না, হাঁটুর ব্যথাটা নিশ্চয়ই আছে। এতবার সিঁড়ি বেয়ে ওঠানামা করলে আবার বাড়বে। আমি কাউকে বলে দিচ্ছি না হয়। আমার ছেলেকে নিজের হাতে না খাওয়াতে পারলে মন ভরবে না। সারা বছর তো পারি না, এতটুকু অধিকার খেয়ে নিও না। বৈশাখী চলে গেলেন। সুপ্ত নীরব দৃষ্টিতে বাবা মায়ের সূক্ষ্ম যত্নগুলো অবলোকন করে। সময়ের বহমানতাও তাতে ধুলো জমাতে পারেনি। রফিক সাহেব বললেন, তন্ময় বাবা মায়ের কাছে গেছে, কাল তাদের দাওয়াত আছে। তিথি ফোন করেছিল, তোর খোঁজ খবর করলো কয়েকবার। পরে কথা বলে নেব। সুপ্ত বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। চারিদিকে মামার সুবাস বইছে, মন ভালো করে দেওয়া সুবাস। স্মিত কণ্ঠে বলল, মাকে কেন যেতে দিলে বাবা? আর একটু ধৈর্য কেন ধরলে না? তোমাদের দেশে কেউ বিশ্বাস করবে না আমি ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছি। রফিক সাহেব করুণ দৃষ্টিতে তাকান, খানিকটা চুপ থেকে বলেন, বয়সের দোষ, সময়ের সাথে মনের দূরত্ব মিটলেও দেহের দূরত্ব মেটেনি। মাকে কখনো ভুল বুঝিস না, আমার তুই আছিস, তার কেউ নেই। সুপ্ত বাবার কণ্ঠের আর্দ্রতা টের পেয়ে তাড়া দিয়ে বলল, এখন চলো, মা খাবার বেড়ে অপেক্ষা করবে আমাদের জন্য। আনিসুর সাহেবের বন্ধু ও তার পরিবার এলো পরদিন দুপুরে। দেখতে আসা যেমন হয় ঠিক তেমনটা নয়, মেহমানদের আপ্যায়নের মতোই আয়োজন হলো। অপু আলাদা করে শাড়ি পরা বা সাজার মতো কিছু না করলেও মায়ের নির্দেশে পরিপাটি হয়ে রইল। তবে মুখের আদলে হাসি খুশি, লজ্জা বা কোনো ইতিবাচক চিহ্ন ফুটে উঠল না। একদম ঘরোয়াভাবে দুই পরিবার মিশল। কথা উঠল পুরনো সময় নিয়ে। মেহমান এসেছে 5 জন। ইমদাদুল সাহেব, ওনার স্ত্রী, বোন ও 2 ছেলে মেয়ে।
মেয়েটা অপুর সমবয়সী, নাম তিথি, দেখতেও বেশ মিষ্টি। তার ভাইয়ের নামটা কি যেন বলল। অপু মনোযোগ হারানোয় আর খেয়াল করতে পারেনি। দেহের গড়ন, উচ্চতা সব বিদেশিদের মতোই, চোখের মণিটাও ঘোলাটে। প্রথম দর্শনেই মুগ্ধ হবার মতো। তাকে দেখে ছেলেটা হাত বাড়িয়ে দিল। অপরাজিতা, ফুলের নামে নাম, একটু বড় নাম কিন্তু সুন্দর। অপু হাত মিলিয়ে অনিচ্ছায় হাসল। ধন্যবাদ। ছোট করে উত্তর দিয়ে সেখান থেকে সরে এলো। মেহমান বিদায় নিল বিকেলবেলায়। বিয়ে নিয়ে বিস্তারিত আলাপে কেউই গেল না, কিন্তু বোঝা গেল অপুকে তাদের ভীষণ পছন্দ। এদিকে ছেলেকেও সবার মনে ধরল। তিথি যাওয়ার আগে মনে করে অপুর সোশ্যাল অ্যাকাউন্ট জেনে গেল। কাজু খেয়ে দিয়ে আরাম করে বসে বলল, যাক, ফুলের বাগানে সবজির চাষ হতে চলছে। অপু বুঝতে না পেরে বলল, মানে তোরা সবাই ফুল আর পাত্র হলো মূলা, একেবারে সাদা মূলা। তো হলো না সবজি? অপু মামার রসিকতায় আগ্রহ পেল না উত্তর দেওয়ার। রাতে হুট করেই তার মেসেঞ্জারে মেসেজ এলো। তোমাদের ফ্যামিলিতে ফুল বেশি পছন্দ, তাই না? কোনরূপ কুশল বিনিময় কিংবা সম্বোধনবিহীন মেসেজে অপু অবাক হলো। আইডি ঘুরে চিনতে পারল সেই দুপুরের লোকটা, নাম তন্ময় চৌধুরী। অপু উত্তরে কুশল ছাড়া লিখল, এমন মনে হওয়ার কারণ? সবার নাম ফুলের নামই, তাই ভাবলাম আর কি। সবার না, আমাদের 3 ভাই বোনের বাবা রেখেছেন। তোমার সাথে তো কথাই হলো না তেমন। আচ্ছা, আমি কি তোমায় শুধু ফুল বলে ডাকতে পারি? আসলে ঝগড়া করার সময় এত বড় নাম ধরে ডাকতে গেলে তো পয়েন্টই ভুলে যাব। অপু মেসেজটা সিন করে স্তব্ধ হয়ে গেল। ছেলেটা কি তাকে ইঙ্গিতে পছন্দের কথা বোঝাতে চাইলো? অপু আর রিপ্লাই করলো না। ওদিক থেকেও কোনো সাড়া এলো না। ঘুমোতে যাওয়ার আগে অভ্যাসবশত ইনবক্স চেক করতে গিয়ে দেখলো সুপ্তের নতুন নাম্বার থেকে নতুন বার্তা এসেছে। শুনছো অপরাজিতা, তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছ। শত বাজে অভ্যাসের মাঝে একটা ভালো অভ্যাস। বেলি অপুর কীর্তিকলা ফাঁস করতে চাইল তন্ময়রা আসার পরদিন। মায়ের কাছে তন্ময়ের কন্ট্যাক্ট নাম্বার পেয়েই বেলির মাথায় ভিন্ন চিন্তা খেলে গেল। একে তো তারা বাবার বন্ধুর পরিবার, কিছুটা সম্মান ও হৃদয়তার স্থান দুই পরিবারের মাঝেই আছে। তার উপর দুই পরিবারের আচরণ দেখে মনে হলো বিয়েটা নির্দ্বিধায় ফাইনাল হবে। এমন মোক্ষম সময়ে অপুর প্রণয়লীলা ফাঁস হলে ব্যাপারটা কতটা ইফেক্ট ফেলবে তার বিশ্লেষণ করতে হচ্ছে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে বেলি তন্ময়ের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি ফাইল সেন্ড করে ঘুমিয়ে গেল। কাজ অর্ধেকটা এটাতেই হওয়ার কথা, বাকিটা বাবার সাথে বুঝবে। সকালে আনিসুল সাহেব অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। বেলিকে রুমে দেখেই গম্ভীর হয়ে গেলেন। বেলি নিচু গলায় বলল, তোমার সাথে অপুর ব্যাপারে কথা ছিল বাবা। আনিসুল সাহেব কোনো উত্তর দিলেন না, বেলির দিকে তাকালেনও না। ব্যস্ত ভঙ্গিতে ফাইলপত্র গোছাতে লাগলেন। বেলির রাগ হলো। একটু পর এই অহংকারী মুখটার কি পরিণতি হতে পারে ভাবতেই নিজেকে সংবরণ করে নিল। পুনরায় বলল, আমি জানি তুমি আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক নও, কিন্তু কথাটা দরকারি। অপুর বিয়ে ফাইনাল হওয়ার আগেই তোমাদের কিছু জানতে হবে। আনিসুল সাহেব এবার দৃষ্টি দিলেন বড় কন্যার প্রতি, কিন্তু মুখে কোনো শব্দ উচ্চারণ করলেন না। বেলি বলল, তোমরা খুবই সরল মনে করো, তাই না? কিন্তু ও তোমাদের থেকে অনেক কিছু লুকিয়েছে। বেলি ফোন বাড়িয়ে দিল। আনিসুল সাহেব বিরক্ত হয়ে বললেন, ফোনে কে ভনিতা না করে সরাসরি বল। অপু তোমাদের চোখের সামনে থেকেই দিনরাত প্রেম করে বেড়াচ্ছে। রাত বিরেতে সবার ঘুমের সুযোগে বাইরে দেখা করতে যায়। ফোনে সারাক্ষণ লেগেই থাকে, অথচ আমি বিয়ে করাই তোমাদের মান চলে গেছে। অপু যে বাড়িতে বসেই অশ্লীলতা ছড়াচ্ছে, তাতে কি মান বাড়ছে? আনিসুল সাহেব গর্জে উঠলেন, কি বলিস, তোর মাথা ঠিক আছে? মুখের কথা তো বিশ্বাস করবে না আমি তোমার চির অবিশ্বাসের পাত্রী কিনা? বিশ্বস্ত মেয়ে আড়ালে কি করেছে নিজের চোখেই দেখো। আনিসুল সাহেব রাগত ভঙ্গিতে ফোন হাতে নিয়ে মুহূর্তের জন্য থমকে গেলেন। পরক্ষণেই আবারও চেঁচিয়ে উঠলেন, ফাজলামো করার জায়গা পাস না? এসবের পরও তোমার ফাজলামি মনে হচ্ছে বাবা, অপর কীর্তিকলাপ দেখেও? আনিসুল সাহেব ফোনের স্ক্রিন বেলির দিকে ঘোরালেন। তাতে বাচ্চাদের ছবি ভেসে উঠেছে। বেলি যার পরনাই চমকে উঠল।
ফোন কেড়ে নিয়ে ভালো মতো স্ক্রল করে দেখলো তারও আজিজের কিছু চ্যাটিং এবং স্ক্রিনশট ও বাচ্চাদের ছবি দিয়ে ফোল্ডারটা সাজানো। অথচ সে নিজের হাতে উপর ফোন থেকে সব কনভারসেশন, ফোন কলের প্রমাণ, স্ক্রিন রেকর্ড সহ নিজের ফোল্ডারটা ক্রিয়েট করেছিল। বাবার রোষাগ্নি দৃষ্টি ও এত বড় প্রমাণ লোপাট হওয়ায় ভড়কে গিয়ে বেলের হাত কেঁপে উঠছে। সে বারবার চেক করে দেখছে ফোল্ডারটা অন্য কোথাও আছে কিনা, কিন্তু কোথাও নেই। আনিসুর সাহেব পুনরায় চেঁচিয়ে উঠলেন, জাহেদা, তোমার হিংসায় অন্ধ হওয়া মেয়েকে আমার সামনে থেকে সরে যেতে বলো। নিজে যে পথে হেঁটেছে বাকিদেরও সেই পর্যায়ে নামাতে উঠে পড়ে লেগেছে। বেলি আকুতি করে বলল, বিশ্বাস করো বাবা, আমি নিজের চোখে অপুকে মাঝরাতে বাইরে থেকে ফিরতে দেখেছি। আর মেসেজ? একদম চুপ। স্বামী চিৎকারে জাহেদা বেগম ছুটে এলেন রুমে। ছুটে এলো অপু ও আজিজ। তারা কেউই কিছু বুঝতে পারল না। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে বেলি তৎক্ষণাৎ মাথা ঘুরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে হুলুস্থুলু লেগে গেল। আজিজ বেরিয়ে কোলে তুলে রুমে ছেড়ে বেরিয়ে যায়। অপু ডাক্তারকে ফোন করে। জাহেদা বেগম কিছু বুঝতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। তোমার এত রাগ মেয়েটার প্রতি, চেঁচামেচি করে ওকে অসুস্থ করে দিলে। মেয়েটা তো শুধু তোমার ভালোবাসা চাইতে ছুটে এসেছে। আনিসুর সাহেব বেলির অসুস্থতায় সামান্যতম বিচলিত হলেন কিনা বোঝা গেল না। তিনি দাঁত কিরমির করে বললেন, ওই মেয়ের হয়ে আর একটা কথাও বললে জিভ টেনে ছিঁড়ে নেব। বের হও রুম থেকে। জাহেদা বেগম ঘৃণ দৃষ্টি নিক্ষেপ করে ছুটে গেলেন বেলির রুমে। অপু শুধু দাঁড়িয়ে রইল দরজার সামনে। আনিসুর সাহেব খাটে বসলেন। কপাল বেয়ে ঘাম ঝরছে। তা দেখে অপু এসি অন করে পানি এগিয়ে দিল বাবার দিকে। আনিসুর সাহেব পানি পান করে দরাজ স্বরে বললেন, অপু, জি বাবা। আমার ঠিক করা পাত্রের সঙ্গে বিয়ে করতে তোর কোনো আপত্তি আছে? অপু মাথা নুইয়ে রইল। উত্তর খুঁজল মনের কাছে। আছে কি? কয়েক মুহূর্ত থমকে থেকে উত্তর দিল, তোমার সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই বাবা। আনিসুর সাহেব প্রসন্ন হলেন। অপুর কোমল মুখশ্রীর দিকে তাকিয়ে রাগ উত্তেজনা ধীরে ধীরে কমে গেল। অপু ছুটে নিজের ঘরে চলে গেল। বুকের ভেতরটা এত জ্বলছে কেন তার? ঢকঢক করে পানি খেয়েও সে জ্বলনি কমানো গেল না, বরং সময়ের সাথে চোখ দুটিও জ্বলতে শুরু করলো। অপু সব দিক থেকে সুপ্তের ফোন নাম্বারটা ব্লক করে দিল। ডাক্তার বেলিকে চেক আপ করে সাধারণ দুর্বলতা ভেবে কিছু সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করে গেলেন। আজিজ মাথার পাশে বসে আছে। জাহেদা রান্নাঘরে ছুটেছে মেয়ের জন্য ফল কেটে আনতে। বেলির মাথায় তখন পাহাড় সম ভাবনা। নিজের এতদিনের পরিকল্পনা এভাবে মাঠে মারা যাবে সে কোশমিন কালেও ভাবেনি। আজিজকে বলল, আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? আজিজ দ্বিরুক্তি করল না। প্রেসক্রিপশন নিয়ে নিঃশব্দে রুম থেকে বিদায় নিতেই বেলি তড়িঘড়ি করে হোয়াটসঅ্যাপ খুলল। ফোন থেকে ডিলিট হলেও ফাইলটা সেখানে নিশ্চয়ই আছে, কিন্তু না, তন্ময়ের আইডিটাই লিস্ট থেকে গায়েব। বেলি বিমূঢ় হয়ে রইল। এক রাতের ব্যবধানে ডিলিট কি করে হলো? কে করলো? তন্ময় কি ফাইলটা সিন করেছিল? বেলি দুহাতে মাথা চেপে ধরে। উত্তেজনায় ভুল হয়ে গেছে। বাবাকে দেখানোর আগে নিজে আরেকবার চেক করে নেওয়া উচিত ছিল। বাবার সঙ্গে দূরত্বটা আরেক দফা বেড়ে গেল। সকাল থেকে দিনটা মেঘলা, পরিবেশ গুমট, আকাশে পুঞ্জীভূত মেঘের পসরা। বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল। ঝড়ের আগে যেমন প্রকৃতি থমথমে থাকে, ঠিক তেমনটাই হয়ে আছে। সুপ্তের মেজাজ আজ আকাশের মতোই থমথমে। ক্ষণে ক্ষণে ভারী শ্বাস নির্গত হচ্ছে বুকের পাঁজর বেয়ে। নিঃশ্বাসে ভাদ্র মাসে রুক্ষ বনের দাবানলের ছোঁয়া। অপরাজিতা তাকে আবারও ব্লক করেছে। একে তো দুটো দিন ধরে সম্পূর্ণ উপেক্ষা করছে, তার উপর আজ সকালে দেখলো ব্লক। মেয়েটা পেয়েছেটা কি তাকে? আশকারা দিচ্ছে বলে নাকি দড়ি দিয়ে ঘোরাবে? ধপ করে পাশে কেউ বসতেই সোফাটা আন্দোলিত হলো। সুপ্তের তিক্ততা আরেকটু বাড়িয়ে তন্ময় দাঁত কেলিয়ে হাসলো। বাংলাদেশি মেয়েরা এখন আর আগের মতো লাজুক নেই, বুঝলি ভাই? ভাবলাম পাত্রী আমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, দুই গাল নাক লাল হয়ে থাকবে, গলা কাঁপবে, হাতটা যখন ধরতে চাইব নার্ভাসনেসে বুথ হয়ে থাকবে। কিন্তু না, মেয়ে তোমাকে পাত্তাই দিল না। কোথায় বিদেশি জামাই হয়ে ভাব দেখাবো ভেবে গর্বে বুকটা ফুলি হাঁটছিলাম, একেবারে ছাতিটা ফুটু করে দিল। সুপ্ত ভ্রু কোচকালো, ঠোঁট বেঁকিয়ে বলল, বাহ,
মেয়েটা তো ইন্টারেস্টিং। নট মেয়ে, কল হার ভাবি। ফাইনাল হয়ে গেছে? হুম, তবে হলো বলে ওকে একটা নিকনেম দিয়েছি, শুনবি? সুপ্ত বিরক্ত হয়ে বলল, তুই কি জানিস তুই একটা বাঁচাল? না, তোর কানের ছিদ্র ছোট। ইডিয়েট। সুপ্ত বাইকের চাবিটা পকেটে গুজে বেরিয়ে যেতে নিলে তন্ময় চেঁচিয়ে উঠল, আরে কই যাস? জাহান্নামে যাবি? না বাবা, বউ বাচ্চা না বানিয়ে ওই পথে আমি যাচ্ছি না। তন্ময় সুপ্তের যাওয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো। বৈশাখী এসে তন্ময়ের মাথায় চাপড় দিলেন। কেন রাগাস আমার ছেলেটাকে? তন্ময় বৈশাখীকে জড়িয়ে ধরে আহ্লাদে সুরে বলে, তোমার ছেলে বোকা, তাই ভালো লাগে। খানিকক্ষণ বাদে তন্ময় অপুকে মেসেজ করলো। ফুল, তোমাদের এলাকায় ভালো কফি শপ কোথায় আছে? অপু ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছিল। রিকশায় বসে মেসেজটা দেখে ভ্রু কুচকালো। রিপ্লাই দিল, অবশ্যই। আমাকে একটু চিনিয়ে দেবে? অপুর মুখায়ব গম্ভীর হলো। হতাশ নিঃশ্বাস বেরিয়ে এলো অজান্তে। লোকটা ঘুরিয়ে পেঁচিয়ে তার সঙ্গে দেখা করতে চাইছে। সে সরাসরি বলল, কবে দেখা করতে চান? তুমি চাইলে আজই। হুম, কাল। আমি তাহলে অপেক্ষায় থাকবো ফুল। আর আপনি কাটা। মেসেজটা করতে গিয়েও নিজেকে সংবরণ করলো অপু। কি হচ্ছে তার সাথে? জীবনটা এত জটিল হলো কেন? রিকশা থেকে নামতেই অবশ্য অপুর ভাবনা বদলে গেল। আসল কাটা তার ভাটার মতো চোখ নিয়ে অপুকেই দেখছে। সুপ্ত আঙুলের ডগায় বাইকের চাবি ঘোরাচ্ছে। জলজলে দৃষ্টি সম্মুখে ল্যাভেন্ডার কালার হাঁটু ছুঁই ছুঁই টপ করা দীঘল দেহের মেয়েটির দিকে। অপু সুপ্তকে দেখেও না দেখার ভান করে চলে যেতে চাইলে সুপ্ত সরাসরি তার চলার গতি রোধ করে দাঁড়ালো। নিগুড় চাহনিতে পরখ করে নিল অপুর ঘাবড়ানো মুখশ্রীর ছোট ছোট ঘামের বিন্দুগুলোটুকু। অপু মুখ তুলে চাইল। দৃষ্টি এক সুতোয় মিলিত হলো ক্ষণিকের জন্য। অপু সে তীব্র চাহনির সামনে টিকতে না পেরে নজর ঝোঁকায়। স্থিমিত সুরে বলে, পথ ছাড়ুন। বাইকে ওঠো। মানে? আমি সরাসরি কথা বলতে চাইছি, আশা করি সেই সুযোগটা তুমি আমায় দেবে। সুযোগ আশা করলেই আমি দিয়ে দেব? একটু বেশি চিপ ভেবে ফেলেছেন না আমাকে? তুমি একটু বেশি হার্ট করছো না আমাকে? তার জন্য আপনিই দায়ী। কে দায়ী সেটাই তো বুঝতে চাইছি রে মেয়ে। বাইকে ওঠো। না। অপু দৃঢ় গলায় বলল, মেয়েরা যতই নরম স্বভাবের হোক না কেন, জন্মগতভাবে ঘাড়ের রক একটা বাঁকা হবেই, তাই না? জীবনেও কোনো কিছু সোজাভাবে মানতে চাইবে না। অপু সে কথার উত্তর না দিয়ে আশেপাশে তাকালো। সুপ্ত তেছড়া হেসে ঝুঁকে এলো তার মুখের উপর। কানের কাছে ফিসফিসিয়ে বলল, হাত ধরে টেনে উঠাবো কোলে তুলে? না, আমার মধ্যে সেটুকু অ্যাবিলিটি ঠেসে ঠেসে আছে। মেঘাচ্ছন্ন আকাশে গুড়ুম গুড়ুম ঘনঘটা বাতাস বইতে শুরু করেছে। অনেকদিন অনাবৃষ্টির ফলে বাতাসের স্নিগ্ধতার চেয়ে ধুলোর পরিমাণই বেশি। তাতে মিশে আছে আগাম বৃষ্টি বৃষ্টি গন্ধ। সুপ্ত অপেক্ষা না করে শক্ত করে অপুর হাতটা ধরে হেঁটে গেল বাইকের কাছে। মেঘলা আকাশের ছায় আর নিচে অপু সহসাই কোনো বিরোধ করতে পারল না, বরং বিরোধ করল নিজের সংকল্পের বিরুদ্ধে। সুপ্ত যখন বাইক স্টার্ট দিল, অজান্তেই ভরসার হাত ছুঁয়ে দিল তার কাঁধ। সুপ্তের মনে হলো কাঁধে এক পশলা শিশির এসে ছুঁয়ে গেল। বাতাসের দাপটে খেলে গেল শিহরণ। এমন মসৃণ ও সাবধানতা অবলম্বন করে বোধহয় সে কখনোই বাইক চালায়নি। বাইক শহর ছেড়ে বেরোতেই বৃষ্টি নামলো ঝমঝমিয়ে। সুপ্ত পথের ধারে বাইক থামিয়েই অপুর হাত ধরে ছুটে গেল টিনের ছাউনি ঘেরা টঙের দোকানে। বৃষ্টি বিধায় দোকানে কাস্টমার নেই। বৃষ্টি ভেজা দুটি কাস্টমার পেয়ে দোকানের হাসি কান ছুঁয়ে গেল। সুপ্ত বলল, মামা, গরম গরম চা দাও 2 কাপ, চিনি দিও বেশি করে। ম্যাডামের মুখে মিষ্টত্বের বড়ই অভাব। অপু কটমট করে তাকালো। সেই চাহনির বিপরীতে মিষ্টি হাসল সুপ্ত। অপু এই প্রথম কাছ থেকে মনোযোগ দিয়ে খেয়াল করলো লোকটার হাসিতে একটা অমায়িক সৌন্দর্য আছে। খোঁচা খোঁচা দাড়িতে বৃষ্টির জলবিন্দু পুঞ্জীভূত হয়ে আছে। শ্বেতকায় মুখটা তাতে আরও উজ্জ্বল হয়ে উঠেছে। সুপ্ত ভ্রু নাচাতেই অপু অপ্রস্তুত হয়ে চোখ নামালো। টিনের চালে ঝমঝম বৃষ্টি, হাতে চায়ের কাপ, সম্মুখে বৃষ্টি স্নাত পিচ ঢালা পথ। অপুর খুব ভিজতে ইচ্ছে হয়। পিচ ঢালা রাস্তায় খালি পায়ে হাঁটতে ইচ্ছে হয়।
মনের জমানো সকল ক্লেদ বিষাদ ধুয়ে দিতে স্বাদ হয়। তার মনে কেন এমন অবারিত বৃষ্টি নামে না? ভাবনায় বুঁদ হয়ে চায়ে চুমুক বসালো অপু। সঙ্গে সঙ্গে জিভ পুড়ে গেল। সুপ্ত নিচের চায়ের কাপ বেঞ্চিতে নামিয়ে অপুর কাপটা কেড়ে নিল, মাথা ঝাঁকিয়ে বলল,